সারা দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই গুঞ্জন, রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের বৈঠকেও এখন একটাই প্রশ্ন, ঠিক কি এমন ঘটল যে বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙার পরে দেশের রাজনৈতিক পটভূমি সম্পূর্ণরূপে বদলে গেল। যে খবরের রাজনৈতিক বিশ্লেষকরা চায়ে চুমুক দিতে গিয়ে স্তব্ধ হয়ে গেলেন আর বিরোধী শিবিরের জরুরি বৈঠকের পর বৈঠক বসছে, সেই খবরটি আসলে জামায়াতে ইসলামীর এক কৌশলগত পদক্ষেপ। আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাত্র এক মাস আগে জামায়াতে ইসলামী যেন একটি চাঞ্চল্যকর পদক্ষেপ নিয়েছে, যা অনেক পর্যবেক্ষকের চোখে নিছক কোনো কমিটি পুনর্গঠন নয়, বরং এটি একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ যুদ্ধ পরিকল্পনা। জামায়াতে ইসলামী তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে এবং এই তালিকায় যেসব নাম উঠে এসেছে তা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের কপালে বিস্ময়ের ভাঁজ পড়েছে। সাধারণত যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন পরিচালনা কমিটিতে দলের শীর্ষস্থানীয় অভিজ্ঞ রাজনৈতিক নেতা নেত্রীদেরই স্থান দেওয়া হয়, এটা বহুদিনের প্রতিষ্ঠিত নিয়ম। কিন্তু জামায়াত এবার সেই প্রথা ভেঙে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি এমন কিছু পেশাদার মুখকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, যা দেখে অনেকের মনে হচ্ছে এটি হয়তো নিছক নির্বাচনী কমিটি নয়, বরং সরকার পরিচালনার প্রস্তুতি পর্ব। কেউ কেউ একে মিনি ক্যাবিনেট আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন এটি শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। কিন্তু কারা আছেন এই রহস্যময় কমিটিতে এবং কেনই বা তাদের এই গুরুত্বপূর্ণ পদে আনা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ের অস্থিরতা তাকে বুঝতে হবে। বাংলাদেশ এখনও একটি ট্রানজিশনাল বা পরিবর্তনকালীন পর্বে রয়েছে। প্রশাসন এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি, নির্বাচন কমিশন নতুন এবং মাঠ পর্যায়ে অনেক কর্মকর্তা নতুন দায়িত্বে এসেছেন। এই অনিশ্চয়তার মধ্যেই জামায়াত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো মাঠে নামিয়ে দিয়েছে। তালিকার প্রথম দিকে চোখ রাখলেই সাধারণ রাজনৈতিক নেতাদের বদলে চোখে পড়বে কিছু চমকপ্রদ নাম। এখানে রয়েছেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ। একজন সিনিয়র সচিবের পদমর্যাদা বুঝতে হলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তিনি সরকারের সর্বোচ্চ স্তরের আমলা। তিনি জানেন একটি সরকার কিভাবে পরিচালিত হয়, মন্ত্রণালয়ের ফাইল কিভাবে নড়েচড়ে, কোন কর্মকর্তার কাছে গেলে কাজ হয় এবং প্রশাসনের ভেতরে কোথায় নীতি নির্ধারণী সোয়াচ লাগে। তবে শুধু মোহাম্মদ শফিউল্লাহ নন, তালিকায় রয়েছেন সাবেক সচিব আব্দুল কাইয়ুম এবং আবদুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক। এই প্রতিটি নাম সরকারি প্রশাসনের অন্দরমহলে অত্যন্ত পরিচিত। তারা দশকের পর দশক ধরে সরকারি দপ্তরে কাজ করেছেন, নীতি প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিযোগিতায় গভীরভাবে যুক্ত ছিলেন। তারা জানেন প্রশাসনিক বাধা কিভাবে অতিক্রম করতে হয়। প্রশ্ন ওঠা স্বাভাবিক, একটি নির্বাচন পরিচালনা কমিটিতে এই সাবেক আমলারা কি করবেন? তারা কি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন? না, তাদের ভূমিকা তার চেয়েও অনেক বেশি গভীর এবং কৌশলগত। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, ভোট শুধু ব্যালট বাক্সে নয়, ভোট টেবিলেও হয়। অর্থাৎ নির্বাচন পরিচালনার প্রশাসনিক প্রক্রিয়ার দক্ষতা এবং বোঝাপড়া থাকা জরুরি। নির্বাচনের সময় জেলা প্রশাসক বা ডিসিরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। তাদের সাথে কথা বলার জন্য প্রয়োজন প্রশাসনিক ভাষা। একজন রাজনৈতিক নেতা হয়তো আবেগের সঙ্গে বক্তৃতা দিতে পারেন, কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কার্যকরী আলোচনার জন্য প্রশাসনিক ভাষার দক্ষতা প্রয়োজন। একজন সাবেক সচিব জানেন কিভাবে ডিসি বা রিটার্নিং অফিসারের সাথে কথা বলতে হয়, কোন আইনের ধারা উল্লেখ করলে কর্মকর্তারা তা মেনে নিতে বাধ্য হবেন। জামায়াতের এই কৌশল অত্যন্ত সচেতন। তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা একটি বড় প্রশ্ন। যদি প্রশাসন কোনো একটি দলের দিকে ঝুঁকে যায়, তবে তা মোকাবেলার জন্য প্রশাসনের ভাষা জানা জরুরি। সাবেক সচিবরা সেই কাজটি করতে পারবেন। তারা জানেন কোন পরিস্থিতিতে কোন আইনের প্রয়োগ হয় এবং কিভাবে নির্বাচন কমিশনকে আইনগত ও প্রশাসনিকভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। জামায়াতের এই কমিটিতে আরও কিছু চমকপ্রদ নাম রয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন, সাবেক সেনা কর্মকর্তারা এখন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে। এই তথ্য প্রকাশ হওয়ার পর রাজনৈতিক মহলে অভূতপূর্ব প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশ্ন উঠেছে, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নির্বাচনী কমিটিতে সাবেক সামরিক কর্মকর্তাদের কী ভূমিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দিকে তাকাতে হবে। বাংলাদেশের নির্বাচনের সময় মাঠ পর্যায়ের পরিস্থিতি অনেক সময় যুদ্ধক্ষেত্রের মতো হয়ে ওঠে। ভোটকেন্দ্র দখল, প্রতিপক্ষের উপর হামলা, ভোটারদের ভয় দেখানো, এজেন্টদের বের করে দেওয়া, এসব মোকাবেলা করতে শুধু রাজনৈতিক সাহস যথেষ্ট নয়, প্রয়োজন কৌশলগত পরিকল্পনা, গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা ব্যবস্থার সঠিক জ্ঞান। একজন ব্রিগেডিয়ার জেনারেল তার সামরিক জীবনে হাজার হাজার সৈনিক পরিচালনা করেছেন। তিনি জানেন কিভাবে একটি বড় অপারেশন পরিকল্পনা করতে হয়
হয়, কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় এবং কিভাবে প্রতিপক্ষের চাল আগে থেকে অনুমান করতে হয়। নির্বাচনের মাঠে এই দক্ষতাগুলো অমূল্য। এছাড়া সাবেক সেনা কর্মকর্তারা বর্তমান নিরাপত্তা বাহিনীর অনেক কর্মকর্তার সাথে পরিচিত। তারা জানেন সেনাবাহিনী বা পুলিশ কিভাবে কাজ করে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামলে তাদের সাথে সমন্বয় করা বা তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ আদায়ের কাজটি অনেক সহজ হয়ে যাবে যদি দলের পক্ষে কেউ থাকেন যিনি সেই বাহিনীর ভাষা বোঝেন। জামায়াতের হিসাব অত্যন্ত নিপুণ। তারা বুঝেছে আগামী নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি হবে প্রস্তুতির লড়াই, কৌশলের লড়াই। যে দল সবচেয়ে ভালো প্রস্তুতি নিতে পারবে তারাই এগিয়ে থাকবে। আর প্রস্তুতি মানে শুধু পোস্টার ছাপানো বা মিছিল করা নয়, এর মানে প্রশাসনকে বোঝা, নিরাপত্তা পরিস্থিতি বোঝা এবং সম্ভাব্য সব পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত রাখা। এবার আসা যাক কমিটির সবচেয়ে চমকপ্রদ নামটিতে। জাহিদুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি। সাধারণত কোনো দলের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কমিটিতে সদ্য বিদায়ী ছাত্রনেতাকে অন্তর্ভুক্ত করা হয় না, এটি সম্পূর্ণ প্রথা বিরুদ্ধ। কিন্তু জামায়াত এবার প্রথা ভেঙেছে। এর কারণ লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতির মানচিত্রে। 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির মানচিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। ছাত্রলীগের যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা পর্যায়ের কলেজগুলোতে শিবির তাদের উপস্থিতি জানান দিয়েছে। ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। এই সাফল্যের পেছনে যে মানুষটির নেতৃত্ব দিয়েছেন তিনি জাহিদুল ইসলাম। তিনি জানেন তরুণদের মানসিকতা কি, তিনি জানেন ক্যাম্পাসের রাজনীতি কিভাবে চলে এবং তিনি তরুণ প্রজন্মের ভাষা বোঝেন। জামায়াত উপলব্ধি করেছে আগামী নির্বাচনে তরুণ ভোটার একটি বিশাল ফ্যাক্টর। 18 থেকে 25 বছর বয়সে ভোটারদের একটি বিশাল অংশ এবার প্রথমবার ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে। তাদের কাছে পৌঁছাতে হলে তাদের ভাষায় কথা বলতে হবে। জাহিদুল ইসলাম সেই সেতুবন্ধন হিসেবে কাজ করবেন যা পুরনো রাজনীতিবিদদের সঙ্গে তরুণ প্রজন্মের সংযোগে স্থাপন করবে। শুধু তাই নয়, রাজনীতির শিবিরে একটি বিশাল কর্মী বাহিনী রয়েছে যা 50 লাখেরও বেশি হতে পারে। নির্বাচনের সময় বিশাল এই জনশক্তিকে সমন্বিতভাবে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। জাহিদুল ইসলামের ইশারায় সারা দেশের হাজার হাজার তরুণ কর্মী মাঠে নামতে প্রস্তুত। এই শক্তিকে জাতীয় নির্বাচনে কাজে লাগানোর জন্যই তাকে এই গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কে রাখা হয়েছে। সবশেষে কমিটির নেতৃত্বে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সদ্য সচিব করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদকে। এই দুজনকে বেছে নেওয়ার পেছনে সুনির্দিষ্ট অনেক কারণ রয়েছে যা জামায়াতের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই পুনর্গঠিত কমিটি জামায়াতের নির্বাচনী প্রস্তুতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে প্রশাসন, সামরিক কৌশল এবং তরুণ প্রজন্মের আবেগকে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হচ্ছে। সেখানে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনেও সৃষ্টি হয়েছে চাপা উত্তেজনা এবং গভীর আগ্রহ। এই কমিটি কি জামায়াতের জন্য রাজনৈতিক সমীকরণ বদলে দিতে সক্ষম হবে, নাকি এটি কেবলই একটি শক্তিশালী প্রদর্শন যার আসল রণকৌশল আপাতত গোপন রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী নির্বাচনের ফলাফলে।